সুপ্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা চুক্তি আইন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আমরা ইতিমধ্যে 4টি ক্লাস করেছি। আজকে তার পঞ্চম ক্লাসে আমরা ফ্রি কনসেন্ট নিয়ে যে আলোচনা করছিলাম তার দুটো বিষয় আমরা কভার করেছিলাম। আমরা কোয়ারশন এবং আনডিউ ইনফ্লুয়েন্স অর্থাৎ জোর জবরদস্তি করে সম্মতি আদায় এবং অন্যায় প্রভাব ফেলে সম্মতি আদায় বিষয়ক যে চুক্তি আইনের নির্দেশনা, চুক্তি আইনের যে বিধিবিধান সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এই আনডিউ এই যে ফ্রি কনসেন্টের অন্য 3টি এলিমেন্ট আছে তার দুটি নিয়ে, অর্থাৎ আমরা ফ্রড এবং মিসরিপ্রেজেন্টেশন নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আগে আলোচনা করেছি, আমরা বলেছি যে একটি চুক্তি বৈধ হওয়ার জন্য চুক্তির পক্ষদের যেমন সক্ষমতার বিষয় আছে যেগুলো আমরা আলোচনা করেছি, একই সাথে তারা তাদের যে এক্সপ্রেশন গুলো হবে, তাদের যে অফার হবে, অ্যাকসেপ্টেন্স হবে, সেগুলো অবশ্যই মুক্ত হতে হবে। অর্থাৎ তার অফার করা এবং অ্যাকসেপ্টেন্স করা প্রত্যেকটাই ফ্রি কনসেন্টের ভিত্তিতে হতে হবে। কারো ভয়ভীতির ভিত্তিতে যদি হয়, কারো ফ্রডের ভিত্তিতে যদি হয়, মিসরিপ্রেজেন্টেশনের ভিত্তিতে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা আর মুক্ত সম্মতি থাকে না। আর যখনই সম্মতিটা মুক্ত সম্মতি হবে না, তখনই সেই ক্ষেত্রে এই এগ্রিমেন্টটা আর চুক্তিতে পরিণত হবে না। আমরা দুটো বিষয় আলোচনা করেছি ইতিমধ্যে, আমরা কোয়ারশন এবং আনডিউ ইনফ্লুয়েন্স। আজকে আমরা কথা বলছি ফ্রড নিয়ে এবং মিসরিপ্রেজেন্টেশন নিয়ে। ফ্রডের ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করব। ফ্রড বা প্রতারণা, যেটা চুক্তি আইনের 17 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। এখানে সাবস্টেনশিয়াল কতগুলো এলিমেন্টস থাকছে যেই কাজগুলো হতে হবে, এবং একই সাথে সাইকোলজিক্যাল কিছু বিষয় থাকছে, অর্থাৎ দুইটার সমন্বয়ে। এখানে সাবস্টেনশিয়াল এলিমেন্ট 4টা দেয়া আছে, 4টার যে কোনো একটা যদি ঘটে, সাথে সাথে সাইকোলজিক্যাল এলিমেন্ট যেটা আলোচনা করব সেটা যদি থাকে, সেই ক্ষেত্রে ধরে নেওয়া হবে ফ্রডের মাধ্যমে সম্মতি আদায় করা হয়েছে। ফ্রডের মাধ্যমে সম্মতি আদায় করলে সেই ক্ষেত্রে সেই সম্মতিকে আর ফ্রি কনসেন্ট বা মুক্ত সম্মতি বলা যাবে না। এই যে সাবস্টেনশিয়াল এলিমেন্টস গুলো আছে 4টা, তার মধ্যে প্রথমে আছে suggesting an untrue fact to be true by one who believes the fact to be untrue। এখানে চুক্তি আইনের 17 ধারায় এগুলো বলা আছে, আমি আর একটু সহজ করে বলার চেষ্টা করছি এবং এগুলোকে একটু আমার মতো করে রিফ্রেজ করে লেখার চেষ্টা করেছি। অর্থাৎ কোনো একজন ব্যক্তি সে কোনো একটা বিষয়কে মিথ্যা বলে জানে, মিথ্যা বলে নিজে জানে বা বিশ্বাস করে, তারপরে সেটাকে সত্য বলে উপস্থাপন করে। একটা ফ্যাক্টকে সে জানে দিস ইজ নট ট্রু, কিন্তু সে যখন চুক্তি করছে, অফার করছে বা অ্যাকসেপ্টেন্স দিচ্ছে, তখন সেটাকে সেই মিথ্যা জিনিসটাকে সত্য বলে উপস্থাপন করলো। এটা হচ্ছে ফ্রডের একটা প্রকার। 2 নম্বর একটা বিষয় হলো অ্যাক্টিভ কনসিলমেন্ট অফ এ ফ্যাক্ট বাই ওয়ান হু হ্যাজ নলেজ অর বিলিফ অফ দ্য ফ্যাক্ট। একটা জিনিস আমি জানি কিরকম, ঘটনাটা আসলে কিরকম, ফ্যাক্ট আসলে কিরকম, কিন্তু সেটাকে অ্যাক্টিভলি আমি সেটাকে কনসিল করে রাখলাম, হাইড করে রাখলাম, গোপন করে রাখলাম। এখন এটা হচ্ছে আগেরটার সাথে পার্থক্য হলো যে আগে তো জেনে শুনে মিথ্যাটা বললাম, সত্য জানি তারপরে মিথ্যাটা বললাম, বা মিথ্যা জিনিসটাকে সত্য বলে উপস্থাপন করলাম। আর এখন এটা হচ্ছে সত্য ঘটনাটা কি আমি জানি, জানার পরও আমি অন্য পক্ষকে বললাম না, অ্যাক্টিভলি বললাম না। এই না বলাটা সেই ক্ষেত্রেও সেটা ফ্রডের মধ্যে পড়বে। এর বাইরে 3 নম্বরে যে কথাটা বলা হয়েছে চুক্তি আইনের, এনি আদার অ্যাক্ট ফিটেড টু ডিসিভ। অর্থাৎ চুক্তি আইন ধরে নিচ্ছে যে এখানে কত ভাবে আসলে প্রতারণা হতে পারে, সেটা যদি 1 2 3 4 করে লিস্ট করা হয়, সেটা হয়তো হাজার হয়ে যাবে, তারপরে লিস্ট করে শেষ করা যাবে না। এর বাইরেও প্রতারণা হতে পারে। সুতরাং জেনারেল গাইডলাইন বলে দিচ্ছে এটা। দুটা বলার পরে, 1 এবং 2 দুইটা বলার পরে 3 নম্বরে এসে বলছে যে অন্য কোনো কাজ ফিটেড টু ডিসিভ, অর্থাৎ এমন বাইরে যে কোনো কাজ যেটা ডিসিভ করার জন্য বা প্রতারণা করার জন্য উপযুক্ত। তাহলে আপনি যখন কোনো একটা চুক্তিকে প্রতারণার গ্রাউন্ডে বাতিল করতে চাইবেন, আদালতে যাবেন, তখন আপনার এখানে যেটা বলেছি 1 নাম্বার এবং 2 নাম্বার, সেই দুইটার মধ্যেই পড়তে হবে এমন না। এর বাইরের অন্য কোনো বিষয় যেটাকে দিয়ে আপনি বোঝাতে পারেন যে এখানে আসলে প্রতারণা করা হয়েছে, এবং আদালত যদি মনে করে সারাউন্ডিং সার্কামস্ট্যান্স যেগুলো থাকবে, পারিপার্শ্বিক অবস্থা যা থাকবে তা বিবেচনায় নেওয়ার পরে যদি মনে করে যে হ্যাঁ এখানে আসলে প্রতারণা করা হয়েছিল, তাহলে সেটাও প্রতারণা হতে পারে। এই স্বীকৃতি চুক্তি আইনের 17 ধারা দিচ্ছে, যেটা বললাম এনি আদার অ্যাক্ট ফিটেড টু ডিসিভ। 4 নম্বরে বলা হচ্ছে এনি অ্যাক্ট অর অমিশন ডিক্লেয়ার্ড বাই ল টু বি ফ্রডুলেন্ট। এখন চুক্তি আইন তো দুইটা নির্দিষ্ট করে বলে দিল এই দুইটা ফ্রড। 3 নম্বরে বললো অন্য কোনো কাজ যদি যেটা ফ্রডের মতন, ফ্রডের জন্য ফিট,
সেটা। এর বাইরে বললো যে চুক্তি আইনের ছাড়াও তো দেশে আরো অনেক আইন আছে, সেই আইনগুলো যদি সুনির্দিষ্টভাবে কোনো একটা কাজকে ফ্রডুলেন্ট বলে, প্রতারণামূলক বলে, তাহলে সেই কাজটাও ফ্রড হবে। তাহলে সেটার মাধ্যমেও যদি সম্মতি আদায় করা হয় তাহলেও সেটা মুক্ত সম্মতি হবে না। অন্য কোনো আইন কোনো একটা কাজকে ফ্রডুলেন্ট বলে উল্লেখ করার একটা উদাহরণ এখানে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি মার্কিং করে দেখাচ্ছি যে এখানে সেকশন 55 অফ টিপি অ্যাক্ট। টিপি অ্যাক্ট বলতে আমি এখানে সংক্ষেপে লিখেছি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, সম্পত্তি হস্তান্তর আইন। 1882 সালের যে সম্পত্তি হস্তান্তর আইন, সেই আইনের 55 নম্বর ধারায় বলা হচ্ছে যখন কোনো ইমুভেবল প্রপার্টি অর্থাৎ স্থাবর সম্পত্তি যেমন ভূমি, সেটা যখন হস্তান্তর করা হবে, সেটা নিয়ে কোনো ট্রানজাকশন করা হবে, তখন সেটার কোনো ম্যাটেরিয়াল যদি ডিফেক্ট থাকে, কোনো রকমের ত্রুটি এখানে থাকে, যেমন ভূমির ক্ষেত্রে ত্রুটি হতে পারে এটা নিষ্কণ্টক না, এটা কোনো একটা ব্যাংকের কাছে মর্গেজ দেয়া আছে বা কোনো কিছু আছে, তখন আমি এটার ডিফেক্ট যদি ডিসক্লোজ না করি, যার কাছে আমি ট্রান্সফার করতে যাচ্ছি তাকে যদি সেটার ত্রুটি সম্পর্কে অবহিত না করি, সেই অবহিত না করাটা, নন ডিসক্লোজার করাটা, সেইটাও একটা ফ্রড। এটা জাস্ট একটা উদাহরণ দিয়েছি। এরকম করে আরো কোনো আইনে আরো কোনো কাজকে যদি সরাসরি বলে দেওয়া থাকে যেটা ফ্রড, তাহলে সেটাকেও চুক্তি আইন স্বীকার করে নিচ্ছে, সেই কাজটাও এই চুক্তি আইনের জন্য ফ্রড হিসেবে ধরে নেওয়া হবে। অর্থাৎ ফ্রডের মাধ্যমে যদি সম্মতি আদায় করা হয় তাহলে সেটা মুক্ত সম্মতি বা ফ্রি কনসেন্ট হবে না। এই তো গেল চারটা কাজ, যেটা বললাম আমি সাবস্টেনশিয়াল এলিমেন্টস। তার যে কোনো একটা কাজ হলো উদ্দেশ্য কি থাকবে। উদ্দেশ্য হলো এই কাজটা, প্রথম কথা হলো যে এটা কে করবে, এই কাজটা করবে হচ্ছে চুক্তির যে কোনো একটা পক্ষ করতে পারে, অথবা দেখেন এখানে লেখা আছে বাই এনি পারসন উইথ দ্য কনাইভেন্স অফ এ পার্টি টু এ কন্ট্রাক্ট। চুক্তির একটা পক্ষ তো করতে পারে, এছাড়া চুক্তির কোনো একটা পক্ষের মৌন সম্মতি নিয়ে, যোগ সাজসে, পরোক্ষভাবে, তার ইঙ্গিতে, তার মদদে যদি অন্য কোনো ব্যক্তিও করে তাহলেও হবে। অর্থাৎ এ এবং বি দুজনের মধ্যে চুক্তি হচ্ছে, এ বি এর উপরে যদি তার সম্মতি আদায় করার জন্য যদি ফ্রড করে, তাহলে যেমন এটা চুক্তিটা হবে না, কারণ ফ্রি কনসেন্ট না হওয়ার কারণে হবে না। ঠিক একই রকম ভাবে এ সরাসরি বি এর উপরে ফ্রড করে নাই, কিন্তু এ এর সম্মতি নিয়ে সি বা ডি বা অন্য কোনো ব্যক্তি এর মদদে সে বি এর উপরে এই ধরনের ফ্রডুলেন্ট কোনো একটা কাজ করেছে, সেই ক্ষেত্রেও চুক্তিটা হবে না, কারণ তখনও মনে করা হবে ফ্রি কনসেন্ট হয়নি। অর্থাৎ এর নিজে ফ্রড করা বা এর মৌন সম্মতি বা মদদে পরোক্ষভাবে অন্য কেউ করা একই কথা আইনের দৃষ্টিতে। বাই এজেন্ট অফ এ পার্টি টু এ কন্ট্রাক্ট, অথবা কোনো একটা চুক্তির যে একটা কোনো পক্ষ তার এজেন্ট নিয়ে আলাদা আলোচনা করা আছে। আমরা এজেন্ট মানে প্রতিনিধি, কোন ক্ষেত্রে কাকে এজেন্ট ধরা হবে হবে না সেটা নিয়ে আলাদা একটা স্বতন্ত্র চ্যাপ্টার রয়েছে চুক্তি আইনে, এবং সেখানে বেশ অনেকগুলো লেকচার সেখানে রয়েছে, আমরা সেখানে তখন বিস্তারিত দেখবো। আপাতত কমন আন্ডারস্ট্যান্ডিং আমরা যেটা বুঝি, কোনো একজন ব্যক্তির পক্ষ হয়ে যিনি কাজ করেন তিনি হচ্ছেন তার এজেন্ট। তাহলে চুক্তির মূল ব্যক্তি, তার মদদে অন্য কোনো ব্যক্তি বা চুক্তির কোনো একটা পক্ষের এজেন্ট, তারা যদি কোনো একটা মিথ্যা কথাকে সত্য বলে উপস্থাপন করে বা কোনো একটা জিনিসের মূল ঘটনা নিজে জানার পরও অ্যাক্টিভলি সেটা গোপন রাখে, বা অন্য কোনো কাজ করে যেটাকে ফ্রডুলেন্ট বলা যায়, অথবা এমন কোনো কাজ করে যেটা অন্য কোনো আইন সেটাকে ফ্রডুলেন্ট বলেছে, এটা করার মাধ্যমে যদি অন্য ব্যক্তির, অন্য একটা পক্ষের সম্মতি আদায় করে, তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে অবশ্যই সেটা মুক্ত সম্মতি হবে না, ফ্রি কনসেন্ট হবে না। সাইকোলজিক্যাল এলিমেন্ট যেটা বললাম, ওই যে চারটা কাজ, এই চারটা কাজ করার উদ্দেশ্য হলো টু ডিসিভ অ্যানাদার পার্টি। এই কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনতে হবে, কারণ হলো ফ্রডের ক্ষেত্রে যেমন সাইকোলজিক্যাল এলিমেন্টের মধ্যে বলা আছে টু ডিসিভ অ্যানাদার পার্টি, অন্য পক্ষকে সে প্রতারিত করবে এই ইন্টেনশন নিয়েই ওই কাজগুলো করেছিল। যখনই আমরা মিসরিপ্রেজেন্টেশন পড়ব তখন দেখব যে কাছাকাছি বিষয়গুলো, এই জিনিসগুলো মিসিং থাকবে তখন, যে ওখানেও মিথ্যা কথা বলেছে হয়তো, বা যে কথাটা বলেছে সেই কথাটা সত্য নয়, কিন্তু সেখানে আবার ওই ইন্টেনশন ছিল না, অন্য পক্ষকে প্রতারিত করার ইচ্ছে ছিল না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইন্টেনশন টু ডিসিভ অ্যানাদার পার্টি এটা আছে, অথবা অন্য একটা পক্ষ না তার প্রতিনিধিকে প্রতারিত করার জন্য। যেমন বি এর সাথে চুক্তি করছি, আমি বি কে প্রতারিত করার জন্য ওই সাবস্টেনশিয়াল কাজগুলো করেছিলাম, ফ্রডুলেন্ট কাজগুলো করেছিলাম, অথবা বি এর কোনো প্রতিনিধিকে আমি প্রতারিত করার জন্য করেছিলাম, অথবা অন্য কোনো পক্ষকে, কোনো একটা পক্ষকে চুক্তিতে যেন সে আসে, চুক্তিতে অন্তর্ভুক্ত হয়, সেটার জন্য আমি এই কাজগুলো করেছিলাম। তাহলে সাবস্টেনশিয়াল যে চারটা কাজের কথা বললাম তার যে কোনো একটা কাজ, এই যে এখানে তিনটা সাইকোলজিক্যাল এলিমেন্টস বলা আছে, তিনটা ইন্টেনশন, তার যে কোনো একটা ইন্টেনশনে যদি এই কাজগুলো করা হয় তাহলে সেই ক্ষেত্রে মনে করা হবে ফ্রড হয়েছে।
আর ফ্রড যখন হবে তখন সেটা ফ্রি কনসেন্টের পথে অন্তরায় হবে, তখন আর ফ্রি কনসেন্ট থাকবে না, মুক্ত সম্মতি থাকবে না। মুক্ত সম্মতি ছাড়া যদি কোনো এগ্রিমেন্ট হয় তাহলে সেটা কন্ট্রাক্ট হবে না। এখন আরেকটা প্রশ্ন আসছে এখানে চুক্তি আইনের ক্ষেত্রে, যে শুধুমাত্র চুপ থাকলো, আমরা জানি যে সাধারণত মৌনতা সম্মতির লক্ষণ, কিন্তু এখানে কোনো একটা ব্যক্তি বলল যে মিয়ার সাইলেন্স, এটা নিয়ে প্রশ্ন আসে বিভিন্ন জায়গায় যে শুধুমাত্র চুপ থাকা, মৌন সম্মতি থাকা, এটা কি ফ্রড হয় কিনা কখনো। সাধারণ উত্তর হচ্ছে, আবার বলছে জেনারেলি, সাধারণত মিয়ার সাইলেন্স ইজ নট ফ্রড, মিয়ার সাইলেন্স উইল নট বি ট্রিটেড এজ ফ্রড। যদিও আমার এই মৌনতার কারণে, আমার এই সাইলেন্স থাকার কারণে অন্য একটা পক্ষের ইচ্ছাকে প্রভাবিত করেছে, অর্থাৎ আমি চুপ থাকার কারণে আসলে সে চুক্তিটাতে আসছে। আমি যদি চুপ না থাকতাম, কথা বলতাম, সত্য কথাটা বলে ফেলতাম, তাহলে হয়তো সে চুক্তিতে আসতো না, অর্থাৎ তার সম্মতিটাকে প্রভাবিত করেছে আমার নীরবতা। তাহলে এই ধরনের নীরবতা ফ্রড হবে কিনা, সাধারণ উত্তর হচ্ছে না। সাধারণ আমার নীরবতার কারণে তার অবস্থান যদি পরিবর্তন হয়, তার ইচ্ছা অনিচ্ছাকে যদি প্রভাব ফেলেও, তারপরেও সেটা ফ্রড হবে না। তবে দুইটা ক্ষেত্রে নীরবতাই ফ্রড মনে করা হবে। একটা হচ্ছে এমন একটা জায়গায় যেখানে ডিউটি টু স্পিক এর কথা আছে, ডিউটি টু স্পিক এমন একটা জায়গায় যেখানে আমার আসলে কথা বলার দায়িত্ব ছিল, পরিস্থিতি বোঝাচ্ছে যে এখানে আসলে আমার কথা বলা উচিত ছিল কিন্তু আমি কথা বলি নাই, কথা বলার দায়িত্বের জায়গায় যদি আমি চুপ থাকি, তাহলে এই চুপ থাকাই হচ্ছে একটা ফ্রড। নাম্বার টু হচ্ছে, আরেকটা জায়গায় নীরবতা ফ্রড বলে গণ্য হবে যদি এই নীরবতাই কথা বলার নামান্তর হয়, ইকুইভ্যালেন্ট হয়। সাইলেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু স্পিচ। প্রথমটা হলো ডিউটি টু স্পিক এর জায়গায় যদি সাইলেন্স থাকি, আর সাইলেন্স যদি ইকুইভ্যালেন্ট হয় স্পিচের, কোন একটা কথার সমান। যেমন ধরেন, এমন হতে পারে যে যে আমাকে জিজ্ঞেস করলো কোনো একটা দোকানে এসে যে এটা কি জামদানি শাড়ি বা এটা কি মসলিন শাড়ি, এটা তো মনে হচ্ছে মসলিন শাড়ি, তাই না? তখন এটা তো মনে হচ্ছে মসলিন শাড়ি, আমি জানি এটা মসলিন শাড়ি না, এটা ধরেন যে টাঙ্গাইলের শাড়ি, এটা ধরেন যে জামদানি শাড়ি, কথার কথা। তখন আমাকে যদি কাস্টমার জিজ্ঞেস করে এটা তো মসলিন শাড়ি মনে হয়, তখন আমি যদি চুপ থাকি তাহলে এটা ফ্রড হবে, কারণ এখানে ডিউটি টু স্পিক আছে, আমাকে বলার দরকার ছিল না ভাই এইটা আসলে মসলিন শাড়ি না। ঠিক একই রকম ভাবে সাইলেন্স উইল বি ট্রিটেড এজ ফ্রড হোয়েন ইট ইজ ইকুইভ্যালেন্ট টু স্পিচ। কথা বলার সমান, চুপ থাকার যে কথা বলার সমান যদি হয়, যদি এমন বলে যে কোনো একজন ব্যক্তি বলে যে এটা তো আমি জানি এটার দাম তো বেশি হবে, এটা তো আসলে মসলিন শাড়ি, আমার সামনে আমাকে কিন্তু জিজ্ঞেস করেনি, এটা তো মসলিন শাড়ির দাম জানি, এটার দাম তো বেশি হবে, আমি জানি এটা মসলিন শাড়ি না, তখন আমি চুপ থাকলাম, আমার চুপ থাকা মানেও কিন্তু তার এই কথাকে সমর্থন জানানো। তাহলে এটা কেস টু কেস ভ্যারি করবে, কোর্ট দেখবে কোন নীরবতা নিজেই যদি সেটা কথা বলার সমান নামান্তর হয়, সমান প্রভাব ফেলে, অথবা কোনো নীরবতা যদি এমন জায়গায় নীরবতা পালন করা হয় যেখানে কথা বলার দায়িত্ব ছিল, এই দুইটা ক্ষেত্রে নীরবতাই ফ্রড হবে। আর অন্যান্য ক্ষেত্রে আমার নীরব থাকার কারণে অন্য পক্ষের উইলিংনেস বা ইচ্ছা যদি প্রভাবিত হয়, তারপরও সেটাকে ফ্রড বলে বিবেচনা করা হবে না। একটা বিষয় হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন। দেখেন, মিসরিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে তিনটা বিষয়। একটা হচ্ছে আনওয়ারেন্টেড পজিটিভ অ্যাসারশন, আমি জানি না ঘটনা আসলে কি, এটা মসলিন শাড়ি নাকি এটা টাঙ্গাইলের শাড়ি সেটা আমি জানি না, তারপরে বলে দিলাম যে এটা মসলিন শাড়ি। আমি যদিও বিশ্বাস করি, হ্যাঁ আমি মনে করছি এটা বোধহয় আসলে মসলিন শাড়ি, কিন্তু আমি নিজেই জানি না। আগেরটার সাথে পার্থক্য কোথায় ফ্রডের সাথে? ফ্রডের ক্ষেত্রে আমি কিন্তু আসল ঘটনাটা জানি, জানার পরও হয় এটা অ্যাক্টিভলি কনসিল করছি, অথবা সত্য জানার পরও মিথ্যাটা বলছি, এটা মিথ্যা জানার পরও আমি এটা বলছি। এখানে হচ্ছে এরকম না, এখানে হচ্ছে যে আমি দাবি করছি একটা জিনিস, কিন্তু দাবি যে করছি দাবির সমর্থনে আমার যথেষ্ট নলেজ নাই, আনওয়ারেন্টেড পজিটিভ অ্যাসারশন, এবং যেটা দাবি করছি সেটা আসলে ভুল দাবি করছি, এবং আমি ভুলটাকে আসলে সঠিক মনে করেই দাবি করছি। তাহলে এই ধরনের যদি ভুল তথ্য উপস্থাপন করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে মিসরিপ্রেজেন্টেশন। ব্রিচ অফ ডিউটি, আমার একটা দায়িত্ব ছিল কোনো জায়গায় একটা বিষয় ঘাটার, দেখার, ট্যাগ নাম্বার মেলানো, প্রাইস কোড মেলানো, বা কোথায় কোনো কিছু, জমিটা ঠিক আছে কিনা সার্চ অফিসে, রেজিস্ট্রি অফিসের সার্চের দিয়ে সার্চ করে দেখা এখানে দাগ নাম্বার খতিয়ান নাম্বার ঠিকঠাক আছে কিনা, এগুলো হয়তো আমার দায়িত্ব ছিল, সেগুলো দায়িত্ব আমি এড়াইলাম, দায়িত্ব ঠিক মতো করলাম না, না করার কারণে অন্য পক্ষকে আমি বিভ্রান্ত করলাম, মিসলিড করলাম, এবং মিসলিড করার মাধ্যমে আমার দিকে একটা অ্যাডভান্টেজ হয়েছে। যদি আমি এটা ডিউটিটা সঠিকভাবে পালন করতাম, তাকে মিসলিড না করতাম, তাহলে হয়তো আমি এই ডিলটাই করতে পারতাম না, এর ডিলটা হয়ে গেছে, বেশি টাকায় হয়তো বিক্রি করে দিতে পারছি। তাহলে এই ক্ষেত্রেও এটা মনে করা হবে একটা মিসরিপ্রেজেন্টেশন। অর্থাৎ
কোনো একটা ডিউটি আমার ছিল, সেটা ব্রিচ করেছি, সেই ডিউটি আমি লঙ্ঘন করেছি এবং লঙ্ঘন করার মাধ্যমে অন্য পক্ষকে বিভ্রান্ত করেছি, মিসলিড করেছি, আমি মিসগাইড করেছি, এবং এইটা দুইটা করার মাধ্যমে আমার একটা অ্যাডভান্টেজ হয়েছে, একটা অ্যাডভান্টেজ আমি গেইন করেছি উইদাউট ইন্টেনশন ডিসিভ, কিন্তু আমার যদিও কোনো ইচ্ছে ছিল না তাকে প্রতারণা করার, কিন্তু আমার যে দায়িত্ব ছিল সেটা ঠিক মতো পালন করিনি, এটাও হবে মিসরিপ্রেজেন্টেশন। মানে একটা যেটা বলছি যে যত ইনোসেন্টলি হোক না কেন, খুব সরল বিশ্বাসই করি না কেন, আমি একটা পক্ষকে একটা ভুল করানোর ক্ষেত্রে আমি ভূমিকা রাখলাম, সে একটা ভুল করলো, এই এগ্রিমেন্টের সাবস্টেন্স নিয়ে, এগ্রিমেন্টের যে সাবস্টেন্স, যে বিষয়টা নিয়ে মূলত এগ্রিমেন্টটা হচ্ছে, চুক্তিটা হচ্ছে, সেটার মূল বিষয় নিয়ে অন্য পক্ষকে একটা ভুল করাইলাম, কিন্তু আমার আসলে কোনো এই ধরনের ইন্টেনশন ছিল না, যত ইনোসেন্টলি করি না কেন, কিন্তু আমার কারণেই সে এই ভুলটা করেছে। এই তিনটা সিচুয়েশনে এগুলো হবে মিসরিপ্রেজেন্টেশন। তাহলে আমরা মোটামুটি মিসরিপ্রেজেন্টেশন এবং ফ্রড নিয়ে আলোচনা শুনলাম। আলোচনার মধ্যে কথা হলো যে একটা চুক্তি ফ্রি কনসেন্ট হতে হলে এটা ফ্রি হতে হবে কোয়ারশন থেকে, আনডিউ ইনফ্লুয়েন্স থেকে, ফ্রড থেকে এবং মিসরিপ্রেজেন্টেশন থেকে এবং মিস্টেক থেকে, যেটা এখন আলোচনা করি নাই মিস্টেক থেকে। তো আজকের আলোচনায় আমরা ফ্রড এবং মিসরিপ্রেজেন্টেশন দুইটা বিষয় জানলাম এবং দুইটার মধ্যে কি সূক্ষ্ম পার্থক্য আছে সেগুলো জানলাম। আমরা পরবর্তী ক্লাসে আমাদের এই পাঁচটা এলিমেন্ট, কোয়ারশন, ফ্রড, মিস্টেক, মিসরিপ্রেজেন্টেশন এবং আনডিউ ইনফ্লুয়েন্স, এই পাঁচটার ফলে যদি কোনো চুক্তি হয়, চুক্তির ফলাফল কি হবে সেই ফলাফল নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।